অরিজিনাল সিবিআই আলাদা, এটা হচ্ছে গজুবাবুদের সিবিআই, গুজুবাবুদের সিবিআই, এটা নিমকি দিই, এটা সিবিআই নয়। বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি অনমিত্র। আজকের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যে সুপ্রিম কোর্টে বড় ধরনের ধাক্কা খেলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। তালে পরে দুটো কোশ্চিন উঠিয়ে দিচ্ছে, এতদিন কি সুপ্রিম কোর্ট কিছুই বুঝতে পারছিল না? না, মমতা ব্যানার্জির যেই মুহূর্তে এরকম একটা বোল্ড স্টেপ নিয়ে ইতিহাস ঘেটে আবেদনটা করলেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলল যে না, আপনার আবেদনের গুরুত্ব রয়েছে এবং আমরা দেখছি। ঘটনাটি হচ্ছে এরকম, সিবিআই, পশ্চিমবঙ্গবাসী এখন সিবিআই মানেই কিন্তু সবসময় একটু হলেও আতঙ্কে থাকে এবং রাস্তাঘাটে যখন আপনি হাঁটাচলা করবেন, কোন রকে বসে ছেলেমেয়েরা আড্ডা মারে, তারা বলে যে কিরে, তোর বাড়িতে তো অনেক পয়সা আছে, সিবিআই পাঠিয়ে দেবো কিনা। তো এই যে ব্যাপারটা রয়েছে না, পশ্চিমবঙ্গ এত দেখেছে সিবিআই আর ইডি, সিবিআই আর ইডি, কিন্তু এর মধ্যে একটা কিন্তু গন্ডগোলের বিষয় ছিল। নিয়ম অনুযায়ী সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কোন স্টেটের জেনারেল কনসেন্ট ছাড়া সেই স্টেটে গিয়ে কিন্তু কাউকে তুলে আনতে পারে না। এই প্রভিশনটা অ্যাকচুয়ালি করা হয়েছিল যখন 1941 সালে দিল্লি পুলিশ অ্যাক্টের মধ্যে বদলাव এসে এই একটা নিয়ম করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায় 2018 সালের নভেম্বর মাসে মমতা ব্যানার্জির সরকার এই জেনারেল কনসেপ্টটা সরিয়ে নেয়। তার মানে কি, সরিয়ে নেওয়া মানে এরপরে সিবিআই এর নিয়ম অনুযায়ী সে যদি ইনভেস্টিগেশন করতে চায় তাহলে স্টেটকে তাকে জানাতে হবে উইথ প্রপার এভিডেন্স। সে বললে পরে তারপরে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু সেগুড়ে কিন্তু বালি হচ্ছিল। এই কনসেপ্ট ওঠানোর পরেও কিন্তু বারবার গিয়ে সিবিআই বিরোধী পক্ষের নেতা নেত্রীদের বাড়িতে পৌঁছে যাচ্ছিল এবং এটা গোটা ভারতবর্ষেই যেন চলছিল। কারণ একদিকে দেখতে গেলে পরে সুপ্রিম কোর্ট কিন্তু মোটামুটি বলেই দিয়েছে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রের মতেই তারা মোটামুটি ভাবে চলে, যেটা আমরা সবাই জানতাম। কিন্তু কেন্দ্র বলতো যে না, সিবিআই একটা অটোনোমাস বডি, সে তার মতন চলে, আমাদের কোনো প্রতিনিধিত্ব সেখানে নেই। সেটা তো হতে পারে না কখনো। भी सुप्रीम कोर्ट की खुद की टिप्पणियां आई हुई थी कि सीबीआई एक कैद तोते की तरह है। तो कहीं ना कहीं ये सब चीजें जो है वो सीबीआई को और सेंटर को अभी भी हॉन्ट कर रही हैं और इसीलिए जो है कहीं ना कहीं आज जो सेटबैक मिला है सेंटर और सीबीआई को सुप्रीम कोर्ट की तरफ से, वो इसी तरफ इशारा कर रहा है कि आपको जो भी काम करना होगा वो रूल्स एंड रेगुलेशंस के साथ करना होगा। अगर किसी स्टेट ने ऐसी जनरल कंसेंट को विड्रॉ किया है तो आप उनके पास जाइए, स्टेट के पास जाइए, अपनी इन्वेस्टिगेशन का कुछ डॉक्यूमेंट्स लेके जाइए, उनको बताइए, उनको एक्सप्लेन कीजिए कि क्यों ये इन्वेस्टिगेशन जरूरी है और क्यों नहीं है। কেন্দ্রের সরকার যে সরকারি আসে সেই সিবিআই কে ইউজ করে এবং পশ্চিমবঙ্গে এত বেশি, মানে ঘটনাটি হচ্ছে 2021 সালে বিধানসভার ভোটের পরে যখন তৃণমূল সরকারে আসলো এবং আসার পরে দেখা গেল যে পোস্ট ইলেকশন ভায়োলেন্স বাড়তে থাকলো এবং অনেক কর্মচারীরা বিরোধী পক্ষে তারা ঘরে ফিরতে পারছিল না। তারা কলকাতা হাইকোর্টের গিয়ে দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্ট তখন সিবিআই যাচের আদেশ দেয়। তো এখানেই কিন্তু সরকার বলছিল যে কি করে সরকার পক্ষের কনসার্ন না নিয়ে সিবিআই যাচের আদেশ দেওয়া হয়। তখন প্রথম প্রেক্ষিতে মমতা ব্যানার্জির সাথে কিন্তু কেউই ছিল না, কেউই ঘটনাটাকে এইভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু যত দিন বেড়েছে কেন্দ্র ঘটনাটাকেও মুখে উড়িয়ে দিয়েছিল। এবার তৃণমূল সরকার সোজা গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট এতদিন যেটা বলছিল যে এটা ঢোপে টিকবে না বা এটা শোনা হবে না, সুপ্রিম কোর্ট পুরোপুরি বিষয়টি বুঝে মমতা ব্যানার্জিকে বলেছেন যে আপনার রায় আমরা 13ই আগস্টে আবার শুনানি করব, কিন্তু অ্যাবসলিউটলি ভ্যালিড পয়েন্ট, স্টেটের কনসেন্ট ছাড়া
কখনোই সিবিআই কোনো স্টেটে গিয়ে কোনো পলিটিক্যাল নেতা মন্ত্রীকে উঠিয়ে নিয়ে আসতে পারে না। কারণ এটাও সত্যি কথা যে মমতা ব্যানার্জি বারবার বলছিল যে আমরা বিরোধী পক্ষে থাকার জন্য যেভাবে সেন্ট্রাল সিবিআই ফোর্সকে ইউজ করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছিল নেতা মন্ত্রীদের, তাতে পলিটিক্যাল একটা ভায়োলেন্স বা পলিটিক্যাল একটা ভ্যান্ডালিজমের মধ্যে দিয়ে কিন্তু পুরো জিনিসটা মুভ হচ্ছিল। সেটা কিন্তু একদমই কাম্য নয় কোনো সংগঠিত রাজনীতির জায়গায়। কোর্ট, যেটা এতদিন সবাই ভাবছিল যে এটা তো হতেই পারে না এরকম কিছু, কিন্তু বিজেপি সরকার আসার পরও কিন্তু এই জিনিসগুলো কিন্তু জেনারেল কনসেন্ট খালি পশ্চিমবঙ্গ নয়, 10টি স্টেট ভারতবর্ষে কিন্তু এই সিবিআই জেনারেল কনসেন্ট কিন্তু তাদের কাছ থেকে সরিয়ে নিয়েছে। যেমন তার মধ্যে রয়েছে হচ্ছে পাঞ্জাব, তার মধ্যে রয়েছে হচ্ছে ঝাড়খণ্ড, তার মধ্যে রয়েছে মিজোরাম, তার মধ্যে রয়েছে হচ্ছে মেঘালয়। এবং সুশান্ত সিং এর যে কেসটি, সেই সময় কিন্তু মহারাষ্ট্রে সিবিআই এর কনসেন্ট ছিল না, কিন্তু একনাথ সিন্ডের সরকার আসার পরে সেটা আবার গ্র্যান্ট হয়ে যায়। তো এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সবসময় দেখা যায় যে সেন্ট্রাল আর স্টেটে যে সরকার যদি একই হয় তখন সিবিআই এর রিচটা ইজিলি হয়ে যায়। কারণ এটাও দেখা গেছে সিবিআই তখন সেই স্টেটের বিরোধী পক্ষগুলোকে গিয়ে ইনভেস্টিগেশনে বেশি পরিসংখ্যানটা দেখানো হয়। কিন্তু যখনই অপোজিশন কেউ অন্য স্টেটের রুল করে তখন সে সিবিআই কনসার্ন দেবে না, কারণ বারবার দেখা যাচ্ছে যে পলিটিক্যাল মোটিভেশনের জন্য সিবিআই গিয়ে সেই স্টেটের পলিটিক্যাল পার্টির লিডারদের গিয়ে ইনভেস্টিগেশন করছে। এই ঘটনা কিন্তু ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একদিন নয়, দুদিন নয়, বারবার হয়েছে বলে আমার কথা নয়, এগুলো বিরোধী পক্ষরা বলে। এবং এই পুরো জিনিসটা আজকে যখন কোর্ট বলছে যে না, আপনার পয়েন্ট অ্যাবসলিউটলি ভ্যালিড, যখন আপনি জেনারেল কনসেন্ট সরিয়ে নিয়েছেন তাহলে সিবিআই এর তাহলে উচিত কি, আপনার স্টেটের সাথে তারা কোল্যাব করবে বা স্টেটে গিয়ে তারা কথা বলবে, এভিডেন্স দেখিয়ে তারপরে তাকে রিচ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই টপিকটার উপরই কিন্তু বিরোধীরা ভালোভাবে আক্রমণ করছে সরকার পক্ষকে, করবেই। কারণ এতদিন যে জাজ এজেন্সি নিয়ে নিরপেক্ষতার কথা উঠত, যখন সুপ্রিম কোর্ট বলছে যে না, এটা সেন্ট্রাল আর স্টেটের মধ্যে এবং স্টেটকে জানিয়েই তোমাকে করতে হবে, তখন কিন্তু সেন্ট্রাল নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট অনেকটা হলেই কিন্তু ব্যাকফুটে চলে গেল। তো রাজনীতির এই ওঠানামার মধ্যে পশ্চিমবঙ্গে আশা করা যায় যে আগামী কয়েক মাসে সিবিআই এর দৌরাত্ম্যটা কমবে। কারণ যখন কোর্ট একটা অবজারভেশনারিতে রয়েছে এবং জেনারেল কনসেন্টে যদি নেওয়াই হয় তাহলে অনেকটাই কিন্তু কমবে। কারণ আমরা কেউ অচল অবস্থা চাই না, যে দোষী সে ধরা পড়ুক, কিন্তু যে দোষী নয় তাকে গিয়ে যেভাবে মেন্টাল ট্রমা তাকে দেওয়া হয়, সেই জিনিস পলিটিক্যাল ইস্যু থেকে সরে যায় কিন্তু। কারণ রাজনীতির রং যা কিছুই হোক, তারা তো সবাই আসে দেশের ডেভেলপ করতে এবং দেশের মানুষের হয়ে কাজ করতে। তাহলে কেন এত বারবার রাজনৈতিক মতবিরোধের জন্য সিবিআই ধরিয়ে দেব এই কথাগুলো আসবে? আশা করা যায় এই কথাটা কমবে এবং আমাদের সবার নজর থাকবে 13ই আগস্টে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। বাংলা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে এই রকম ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।